আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ পাঠ্য বইটির 33 নং পৃষ্ঠার জল শোধনের নানা কথা এই অংশ থেকে পড়াবো। এই পাঠ্য বইটির আগের পৃষ্ঠাগুলির গুরুত্বপূর্ণ আলোচনা তোমরা এই ভিডিওটির ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিঙ্ক থেকে পেয়ে যাবে। অবশ্যই সেখান থেকে ভিডিওগুলি দেখে নিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। আজকে যেখান থেকে পড়া শুরু হচ্ছে সেখানে হেডিং করা হয়েছে জল শোধনের নানা কথা, যার কিছুটা অংশ আমরা আগের পার্টের ভিডিওতে আলোচনা করেছি। তো জল কিভাবে শোধন করা যায়, কিভাবে জল শোধন করা সম্ভব, সেটাই আমরা এই অংশে জানব। এখানে বলা হচ্ছে কমলা বাড়ির কাছে পৌঁছে গেল, তবুও ভাবছে জলের সব নোংরার সঙ্গে কি বাতাসের অক্সিজেন রাসায়নিক বিক্রিয়া করে? তাহলে পুকুরে গরু স্নান করালে ক্ষতি কি? যে যা খুশি ফেলুক না। কিন্তু তাহলে কেন ওরকম বোর্ড লাগিয়েছে পুকুরের গায়ে? নাকি বুঝতে ভুল হলো? এর আগের পৃষ্ঠার আলোচনার সময় আমরা পড়েছিলাম যে জলের যে নোংরাগুলো থাকে অক্সিজেনের সাথে রাসায়নিক বিক্রিয়ার ফলে সেগুলো নষ্ট হয়ে যায়। এখন কমলা ভাবছে যে জলের নোংরা যদি অক্সিজেনের সাথে রাসায়নিক বিক্রিয়ার ফলে নষ্টই হয়ে যাবে, তাহলে আমাদের পুকুরে গরু স্নান করাতে বাধা কোথায়? কেন পুকুরের গায়ে বোর্ড লাগায় যে গরু স্নান করানো যাবে না? নাকি কমলা বুঝতে পারেনি? এই প্রশ্নটা তার মনে জাগলো যে অক্সিজেন যদি রাসায়নিক বিক্রিয়া করে জলের নোংরা নষ্টই করে ফেলে, তাহলে তো আমরা ইচ্ছে খুশি জল নোংরা করতে পারি, কোনো ভয় নেই, কারণ বাতাসের যে অক্সিজেন রয়েছে সেটা জলের নোংরাকে নষ্ট করে দেবে। তো এটাই তার মনে প্রশ্ন জেগেছে, সব নোংরা কি নষ্ট করতে পারে অক্সিজেন? সেটা আমরা এই অংশে জানবো। পরের দিন কমলা ওর ভাবনার কথা বলল। স্যার বললেন, সব কিছুর সঙ্গে বাতাসের অক্সিজেন কি করে বিক্রিয়া করবে? প্রাকৃতিক জল শোধনে আরও অনেকের সাহায্য আছে, শুধু বাতাসের অক্সিজেন নয়। তাহলে বাতাসের অক্সিজেন জলের সমস্ত নোংরাকে নষ্ট করতে পারে না। সব কিছুর সাথে রাসায়নিক বিক্রিয়া করে জলের সমস্ত নোংরাকে নষ্ট করতে পারে না বাতাসের অক্সিজেন। কিছু ক্ষেত্রে বাতাসের অক্সিজেন জলের নোংরাকে রাসায়নিক বিক্রিয়া করে নষ্ট করে দেয় ঠিকই, কিন্তু সমস্ত ক্ষেত্রে পারে না, সেটাই স্যার বললেন। জবা বলল, অনেক কিছু মাছে খেয়ে ফেলে। তাহলে জলাশয়ের যে নোংরা থাকে সেই নোংরার মধ্যে অনেক নোংরা মাছে খেয়ে ফেলে, সেভাবেও কিন্তু জল শোধন হয়। ঠিক বলেছ, স্যার বললেন, আরও অনেক ছোট বড় জীব আর জীবাণুরাও আছে, তারা কিছু নোংরা খায়। তাহলে জলাশয়ে মাছ ছাড়াও আরও কিছু ছোট বড় জীব বা জীবাণু থাকে, তারাও কিছুটা নোংরা খেয়ে ফেলে, সেভাবেও জল শোধন হয়। তাহলে দেখো প্রাকৃতিক উপায়ে কিভাবে জল শোধন হচ্ছে। অনেক নোংরা মাছে খেয়ে ফেলছে, এভাবে জল শোধন হচ্ছে। আরও অনেক ছোট বড় জীব বা জীবাণুরাও আছে, তারাও জলের নোংরা খেয়ে ফেলছে, এভাবেও জল শোধন হচ্ছে। অন্যভাবেও জলে অক্সিজেন তৈরি হয়। এই অক্সিজেন আর বাতাসের অক্সিজেন মিলে কিছু নোংরা শোধন করে। শুধুমাত্র বাতাসের অক্সিজেন যে জলের নোংরার সাথে রাসায়নিক বিক্রিয়া করে তা কিন্তু নয়, আরও অন্যান্যভাবেও জলে অক্সিজেন তৈরি হয়। সেই অক্সিজেন ও বাতাসের অক্সিজেন, এই দুই অক্সিজেন মিলেও কিছুটা নোংরা শোধন করে জলের। তো জল কিভাবে শোধিত হয়, এখানে কিন্তু আমরা বেশ কয়েকটা পয়েন্ট পেয়ে যাচ্ছি। এখান থেকে যদি প্রশ্ন করা হয় প্রাকৃতিক উপায়ে কিভাবে জল শোধন হয়, তোমরা উত্তরে লিখবে প্রাকৃতিক উপায়ে নানাভাবে জল শোধন হয়। যেমন 1, মাছ জলের নোংরা খেয়ে জল শোধন করে। 2, জলের ছোট বড় জীবাণুরা জলের নোংরা খেয়ে জল শোধন করে। 3, জলের অক্সিজেন ও বাতাসের অক্সিজেন মিলে নোংরা শোধন করে। এই প্রশ্ন এবং উত্তরটুকু তোমরা লিখে নিতে পারো খাতায়। মনে রাখবে শুধুমাত্র প্রাকৃতিক উপায়ে বা রাসায়নিকভাবে জল শোধন করলেই হবে না, আমাদেরও
কিছু কিছু নিয়ম মেনে চলতে হবে। তো এখানে একটা সতর্কীকরণ বোর্ড রয়েছে, এখানে যে কথাগুলো রয়েছে সেগুলো আমাদের মেনে চলতে হবে, তাহলে জল নোংরাই হবে না বা জল নোংরা অত্যন্ত কম হবে। জল যদি নোংরাই না হয় সেক্ষেত্রে তো জল শোধন করার কোনো প্রয়োজন নেই। তো আমাদের চেষ্টা করতে হবে যাতে জল নোংরা না হয়, তো সেটার দায়িত্ব আমাদের সকলের। আমি মেনে চললাম যে না, আমি জল নোংরা করব না, তো আমাদের সমাজের অন্য একজন জল নোংরা করলো, সেক্ষেত্রে তো আমরা এটাকে আটকাতে পারবো না। আমাদের সবাইকে সচেতনভাবে ভাবতে হবে যাতে আমরা জল নোংরা না করি। তো এখানে বলা হচ্ছে সতর্কীকরণে কি বলা হচ্ছে, পুকুরে গবাদি পশু স্নান করানো। তো পুকুরে গবাদি পশু স্নান করানো যাবে না। মলমূত্র পরিত্যাগ, তো মলমূত্র পরিত্যাগ করা যাবে না পুকুরের জলে। বাড়ির আবর্জনা পুকুরে ফেলা যাবে না। পলিথিন ইত্যাদি ফেলা ও বাসন মাজা নিষিদ্ধ। এই সমস্ত কিছু নিষিদ্ধ করতে হবে, তাহলে জল নোংরা হবে না। এবারে চলে আসছি নিচের অংশে। স্বপ্নার বাবা মাছ চাষ করেন। স্বপ্না বলল মাছের ঘা সারাতে বাবা জলে একটু ওষুধ দেন। বাবা বলে ওতে জল ও শোধন হয়। স্যার বললেন ওটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তো এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট সাধারণত মাছের ঘা সারাতে ব্যবহৃত হয়। তো এটা আসলে রাসায়নিক উপায়ে জল শোধন করার একটা পদ্ধতি। যদি প্রশ্ন করা হয় রাসায়নিক উপায়ে জল শোধন করার একটা পদ্ধতি লিখবে জলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিতে হবে। তবে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা নিয়ম অনুযায়ী পরিমাপ মতো দিতে হবে। বেশি দিলে জলের যে জলজ যে প্রাণীরা রয়েছে তারা ক্ষতিগ্রস্ত হবে। তো এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট, যেটাকে লোকাল ভাষায় পটাশ বলা হয়, এটা সাধারণত ওষুধের দোকানে পাওয়া যায়। এটা অত্যন্ত বিষাক্ত, এর জন্য বাচ্চাদের এটা যদি বাচ্চারা কিনতে যায় তাহলে ওষুধের দোকান থেকে সাধারণত দেয় না। তো এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি করে, দূষিত জিনিস তাড়াতাড়ি নষ্ট করে জল শোধন করে। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা যদি একটা দানাও জলে দেওয়া হয় জলটা নীল হয়ে যায়, নীল বা বেগুনি রঙের হয়ে যায়। পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি করে, দূষিত জিনিস তাড়াতাড়ি নষ্ট করে জল শোধন করে। এটা পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসতে পারে। কমলা বলল তবু কেন পুকুরে গরুকে স্নান করানো বারণ। অর্থাৎ কমলার মনে প্রশ্ন জাগছে যে যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিলে জলের সমস্ত দূষিত জিনিস নষ্ট হয়ে যায়, যদি জল শোধন হয়ে যায়, তাহলে আমরা কেন গরুকে স্নান করাতে পারবো না। ধরো আমি গরুকে স্নান করালাম, তারপরে জলটা নোংরা হয়ে গেল, আমি পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে দিলাম, তাহলেই তো জল শোধন হয়ে যাবে, তাহলে আমি কেন গরুকে স্নান করাবো না পুকুরের জলে। এমনটাই কমলার মনে প্রশ্ন জাগলো। গরুর থেকে নানা রকম রোগ জীবাণু ছড়াতে পারে বলে। তো কমলা বলছে কেন আমি পুকুরে গরুকে স্নান করাবো না, গরুর থেকে নানা রকম রোগ জীবাণু ছড়াতে পারে বলে। স্যার বললেন সে তো বটেই, তাহলে গরুর থেকেও নানান রোগ জীবাণু জলে ছড়াতে পারে, এটা মনে রাখবে। তাছাড়া বেশি রাসায়নিক পদার্থ দিলে অন্য ক্ষতি হবে। তো আমরা যদি বেশি রাসায়নিক পদার্থ জলে দিয়ে ফেলি সেক্ষেত্রে জল অত্যন্ত দূষিত হয়ে যাবে, জলজ প্রাণী মারা যাবে। তো একথা আমাদের মাথায় রাখতে হবে। যদি আমরা রাসায়নিক পদার্থ দিয়ে জল শুদ্ধ করার বা জলটাকে শোধন করার চেষ্টা করি সেক্ষেত্রে আমাদের পরিমাপ মতো রাসায়নিক পদার্থ দিতে হবে। নোংরা ফেলা যতটা সম্ভব কমাতে হবে। যে কথা আমি বলছিলাম যে জল যদি নোংরাই না হয় তাহলে তো তাকে শোধন করার কোনো প্রশ্ন আসবে না। তাই আমাদের চেষ্টা করতে হবে নোংরা ফেলা, জলে নোংরা ফেলা যতটা সম্ভব কমাতে হবে। তাতেও যেটুকু নোংরা হবে দুই পদ্ধতিতে শোধন করতে হবে। কিছুটা পরিমাণেও যদি আমরা নোংরা ফেলি যার ফলে জলটা দূষিত হয়, সেক্ষেত্রে আমরা ওই জলের নোংরাকে দুই পদ্ধতিতে শোধন করতে পারবো। কত পদ্ধতি? দুই রকম পদ্ধতিতে আমরা জল শোধন করতে পারবো। চলে আসছি পরবর্তী পৃষ্ঠায়, অর্থাৎ 34 নং পৃষ্ঠায়। এখানে বলা হচ্ছে স্বপ্না বলল দুই পদ্ধতি মানে, অর্থাৎ দুই রকম পদ্ধতিতে জল শোধন করার মানেটা কি, সেই পদ্ধতি দুটো কি। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে জল কয় পদ্ধতিতে শোধন করা যায় ও কি কি, উত্তর লিখবে জল দুই পদ্ধতিতে শোধন করা যায়, যথা 1
প্রাকৃতিক পদ্ধতি, যে পদ্ধতিগুলো নিয়ে আমি একটু আগে আলোচনা করেছি আমি লিখিয়ে দিয়েছি। আর 2 রাসায়নিক পদ্ধতি। এই রাসায়নিক পদ্ধতি যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেট জাতীয় রাসায়নিক পদার্থ জলে দিয়ে জল শোধন করা, সেটা একটা রাসায়নিক পদ্ধতির উদাহরণ। আর প্রাকৃতিক পদ্ধতি আমরা দেখেছি যে অক্সিজেন জলে গুলে জলের নোংরাকে নষ্ট করে দিচ্ছে, এটা একটা প্রাকৃতিক পদ্ধতি। মাছ জলের নোংরা খেয়ে জল শোধন করছে, এটা একটা প্রাকৃতিক পদ্ধতি। এগুলো মনে রাখবে। স্যার বললেন একটা প্রাকৃতিক পদ্ধতি আর একটা জলে রাসায়নিক দেওয়া। তোমার বাবা যা করেন, অর্থাৎ এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট জলে দিয়ে জলটাকে শোধন করা, এটা একটা রাসায়নিক পদ্ধতি। তবে আবার বলছি, ওইসব রাসায়নিক মেপে দিতে হয়, অর্থাৎ ইচ্ছে খুশি বেশি পরিমাণে ঢেলে দিলে হবে না, মেপে দিতে হবে, না হলে মাছ ও অন্য জীব মরে যাবে। এখানে দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেট জলে মেশানো হচ্ছে, তো এটা যদি আমরা মেপে না দিই, পরিমাণ মতো না দিই, বেশি দিয়ে ফেলি, তাহলে কি হতে পারে? রাসায়নিক পদার্থ জলে বেশি দিলে কি হতে পারে? মাছ ও অন্যান্য জীব মরে যেতে পারে। এটাও পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসতে পারে। সাবিনা বলল, পুকুর না থাকলে আমাদের পাড়াটা তো নোংরা গন্ধে ভরে যেত। তাহলে কি পুকুরের সবাই নোংরা ফেলে? তো সাবিনা বলছে পুকুর যদি না থাকতো তাহলে তো আমাদের পাড়াটা নোংরা গন্ধে ভরে যেত। স্যার বললেন যে ঠিক তাই, আমরা নোংরা ফেলি, জলাশয় তার কিছুটা পরিষ্কার করে। অর্থাৎ আমরা পুকুরের জলে যে নোংরাগুলো ফেলি, জল কি করে? জল সেই নোংরাকে কিছুটা পরিষ্কার করে ফেলে। এই পুকুর যদি না থাকতো তাহলে কিন্তু আমাদের যে পরিবেশটা সেটা আরও বেশি অপরিচ্ছন্ন হয়ে উঠতো, আরও বেশি দুর্গন্ধযুক্ত হয়ে উঠতো। তবে যেটা করা উচিত সেটা হলো নোংরা আবর্জনা যেখানে সেখানে না ফেলে একটা নির্দিষ্ট জায়গা করা উচিত এবং সকলের সেখানেই নোংরা ফেলা উচিত। এবারে চলে আসছি নিচের অংশে। এখানে বলা হচ্ছে বলাবলি করে লেখো, জলাশয়ে নোংরা হওয়া ও তার শোধন করা নিয়ে আলোচনা করো, তারপর লেখো জলাশয়ে কি কি নোংরা মেশে, তার ফলে কি কি সমস্যা হয়, কিভাবে জলাশয়ের জল শোধন করা হয়। তো আমরা আগে এই দুটো পার্ট করে নিচ্ছি। জলাশয়ে কি কি নোংরা মেশে? 1 কলকারখানার বর্জ্য, তার ফলে কি কি সমস্যা হয়? জল দূষিত হয়, জলজ উদ্ভিদ প্রাণী ক্ষতিগ্রস্ত হয়। 2 মরা জীবজন্তুর দেহ জলাশয়ে মেশে, তার ফলে কি সমস্যা হয়? জল দূষিত হয়, দুর্গন্ধ ছড়ায়, রোগের জীবাণু ছড়ায়। তরকারির খোসা জলাশয়ে মেশে, তার ফলে কি হয়? জল দূষিত হয়, দুর্গন্ধ ছড়ায়। রাসায়নিক সার জলাশয়ে মেশে, তার ফলে কি কি সমস্যা হয়? জল দূষিত হয়, জলজ উদ্ভিদ প্রাণী ক্ষতিগ্রস্ত হয়। পোকা মারার বিষ জলাশয়ে মেশে, তার ফলে কি কি সমস্যা হয়? জলজ প্রাণী মারা যায়, জল অব্যবহারযোগ্য হয়। কাপড় কাচা সাবান জলে মেশে, তার ফলে কি কি সমস্যা হয়? জল দূষিত হয়। এছাড়াও তোমাদের আরও যদি এরকম কোনো পয়েন্ট মনে আসে যে জলাশয়ে আর কি কি নোংরা মেশে তার ফলে কি কি সমস্যা হয়, সেগুলো তোমরা লিখতে পারো। এবারে আসি কিভাবে জলাশয়ের জল শোধন হয়, এটা নিয়ে আমি একটু আগেই আলোচনা করেছি, তবুও এখানে 3টে পয়েন্ট এখানে লিখে দিচ্ছি। প্রাকৃতিকভাবে অক্সিজেন দ্বারা জল শোধন হয়। 2 পটাশিয়াম পারম্যাঙ্গানেট জাতীয় রাসায়নিক পদার্থ দ্বারা জল শোধন হয়। 3 জলাশয়ের ছোট বড় জীব ও জীবাণুরা নোংরা খেয়ে জল শোধন করে। তো জল কিভাবে নোংরা হয়, জল নোংরা হলে সেটাকে শোধন করার আমরা 2 রকমের পদ্ধতি এই অংশে শিখলাম এবং নানান রকমভাবে কিভাবে জল শোধন করা যায় সেগুলো আমরা জানলাম পাঠ্য বইয়ের এই অংশে। এবারে চলে আসব পাঠ্য বইয়ের 35 নং পৃষ্ঠায়। এখানে হেডিং করা হয়েছে ঘরের বাহিরে তাকিয়ে দেখা। তো আমাদের বাড়ির আশেপাশে তাকিয়ে দেখতে হবে, আমাদের পরিবেশটাকে আমাদের খেয়াল করতে হবে, কোথায় কি রয়েছে সেটাকে জানতে হবে। আমরা যদি আমাদের বাড়ির আশেপাশে ভালো করে দেখি, আমাদের প্রাকৃতিক পরিবেশটাকে খেয়াল করি, তাহলে আমরা এই পরিবেশ বইয়ের অনেক কিছুই বই না পড়ে জেনে যাব। কারণে শুধুমাত্র বইয়ের মধ্যে মুখ গুজে বসে থাকলে হবে না, আমাদের পরিবেশটাকেও আমাদের দেখতে হবে। তাহলে আমরা আমাদের পরিবেশ পাঠ্য বইয়ের অনেক পড়া ও অনেক সহজভাবে বুঝতে পারবো। পরিবেশ বইতে আসলে আমাদের চারপাশে যা কিছু রয়েছে তাই নিয়েই লেখা থাকে, এ কারণে আমাদের পারিপার্শ্বিক পরিবেশ সম্পর্কেও আমাদের ধারণা রাখতে হবে।
তো সেটাই আমরা এই অংশে দেখব, ঘরের বাহিরে তাকিয়ে দেখা, অর্থাৎ আমাদের বাড়ির আশেপাশে তাকিয়ে দেখতে হবে। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া। তো এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার দুটো লাইন তুলে ধরা হয়েছে যে দেখা হয় নাই চক্ষু মেলিয়া। আমরা অনেক টাকা খরচ করে অনেক জায়গায় ঘুরতে যাই ঠিকই, কিন্তু আমাদের বাড়ির আশেপাশের যে প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য সেটা আমরা দেখার সময় পাই না। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতার দুটো লাইন এখানে রয়েছে, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া। তো সে আমাদের বাড়ির আশপাশটাও আমাদের দেখতে হবে, সেটাই এখানে বলা হচ্ছে। দেখা যাক এখানে কি লেখা রয়েছে। শানপুকুরের ঘাট সুবোধ আগেও এসে বসেছে, কিন্তু এমন করে পুকুরটা দেখেনি। ঘাটটা পূর্ব দিকে, পাড়গুলো উঁচু করে বাঁধানো। সুবোধ এবার পাড় ধরে দক্ষিণ দিকে হাঁটতে লাগলো। চারপাশ ঘুরে আসতে কত পা হয় গুনে নেবে। একটু এগিয়ে সুবোধ দেখলো পাড়ের আশেপাশে কত রকম ঘাস, ঝোপ, ফুল, জলের মধ্যেও গাছ, শালুক ফুল, ছোট ছোট পানা, জলের খুব কাছে লতার মতো গাছ, খাঁচ কাটা পাতা। ঠাকুমা মাঝে মাঝে এই রকম আনে, বলে ঢেকি শাঁখ। এখানে ঢেকি শাঁখের প্রসঙ্গ রয়েছে। সুবোধ কখনো পাড়ের গাছপালা দেখতে দাঁড়াচ্ছে, তখনই লিখে রাখছে কত পা হলো, অর্থাৎ সে পুকুরের চারপাশে ঘুরছে এবং লিখে রাখছে সে কত পা হাঁটছে। পাড়ে তাল গাছ, খানিক যাওয়ার পর বাঁশঝাড়, কোথাও পাড় ভেঙে জল ঢোকার নালা হয়েছে। মাঠ থেকে বর্ষার জল ঢোকে, মাঠ থেকে বর্ষার জল এই পুকুরে ঢোকে। আর একটু এগিয়ে কলার ঝাড়, একটায় কাঁদি ধরেছে, কলার কাঁদি ধরেছে, একটায় মোচা বেরিয়েছে, সবে ফুল হয়েছে, এখনো ফল হয়নি। তারপর নীলুদার ঘর, নীলুদা পুকুরের মাছ, পাড়ের গাছপালা আর পাশের আম কাঁঠালের বাগান পাহারা দেয়। সুবোধ আবার পা গুনে গুনে হাঁটতে শুরু করলো। পরদিন স্কুলে এসে সুবোধ বলল, স্যার আমরা কোনোদিন কোনো জলাশয়ের মানচিত্র করিনি, সেটা করার জন্য আগে একটা জলাশয় খুঁটিয়ে দেখতে হবে, তাই বললেন স্যার। এবার সুবোধ 1570 পা হেঁটে শানপুকুর ঘোরার কথা বলল। স্যার বললেন, তোমার 1 পা মানে কতটা? তখন সুবোধ বলল, আমার 10 পা মানে 3 মিটার, আগেই দেখে নিয়েছি। স্যার বললেন যে ঘাটটা কোন দিকে দেখেছো, পুকুরের আকৃতিটা? স্যার জিজ্ঞেস করলেন। তখন সুবোধ বলল, ঘাটটা পূর্ব দিকে, পুকুরটা দেখতে গোল মতন। স্যার বললেন, তাহলে যা যা আছে তার চিহ্ন ঠিক করো, অর্থাৎ পুকুরের আশেপাশে যদি গাছ থাকে গাছের একটা চিহ্ন ঠিক করো, ঘাস থাকলে ঘাসের চিহ্ন ঠিক করো, ঘাট থাকলে ঘাটের চিহ্ন ঠিক করো, আঁকো আর বলে বলে দাও, সবাই শুনুক। এরপর সবাই একটা করে জলাশয় ভালো করে দেখবে আর তার মানচিত্র আঁকবে। সুবোধ দিক চিহ্ন দিয়ে আঁকা শুরু করলো। কোনটা কিসের চিহ্ন তা বলে বলে আঁকতে লাগলো। একটু পরে শানপুকুরের মানচিত্র আঁকা হয়ে গেল। এখানে শানপুকুরের মানচিত্র কিভাবে আঁকা হলো বা একটা পুকুরের মানচিত্র আমরা কিভাবে আঁকতে পারি তার একটা ধারণা দেওয়া হয়েছে। এবারে চলে আসছি 36 নং পৃষ্ঠায়। এখানে দেখো সুবোধ যে মানচিত্র এঁকেছে পুকুরের সেটা এখানে দেওয়া হয়েছে। এটা একটা পুকুর, তো এই যে এপাশটায় উত্তর, এইটা দক্ষিণ, পূর্ব, পশ্চিম। তো এই পূর্ব দিকে রয়েছে পুকুরের ঘাট। আর এখানে দেখো কলা গাছের চিহ্ন রয়েছে, এটা কলা গাছের চিহ্ন, বাঁশঝাড়ের চিহ্ন এই যে এইগুলো, ফুল গাছের চিহ্ন এই যে এইগুলো, কাশফুলের চিহ্ন এই যে এইগুলো, বাড়ি এই যে বাড়ি রয়েছে, ছোট পানা রয়েছে, ছোট পানার চিহ্ন এখানে এই যে ঠিক করা হয়েছে, ছোট পানা, শালুক এই যে পুকুরের মধ্যে শালুক ফুটেছে, এই যে ঘাটের চিহ্ন এই যে ঘাট। তো এভাবে সুবোধ একটা পুকুরের মানচিত্র তৈরি করেছে। ভালো করে দেখে নাও পুকুরের মানচিত্র কিভাবে তৈরি করতে হবে। এবারে নিচের অংশে বলা হচ্ছে, নিজের এলাকায় তোমার পছন্দ মতো একটা পুকুর বা অন্য কোনো জলাশয়ের মানচিত্র আঁকো। তো এটা তোমরা নিজেরা চেষ্টা করবে। উপরের যে মানচিত্রটা রয়েছে তার থেকে একটা ধারণা নিতে পারো, তবে তোমাদের নিজেদের এলাকায় যে পুকুর বা জলাশয় থাকবে সেটা অনুযায়ী তোমরা নিজেরা একটা মানচিত্র আঁকবে। এটা কিন্তু অত্যন্ত সহজ। আজকের ভিডিওটি এই পর্যন্তই।
পরবর্তী পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা পরবর্তী পার্টের ভিডিওতে পেয়ে যাবে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।